হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর আকাশে 7টি তারা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারবে না। দেখো, বিষয়বস্তুতে আসা যাক। এখানে আকাশে 7টি তারা কবিতাটির কবি হচ্ছে জীবনানন্দ দাশ। এই আকাশে 7টি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যেমন দেখো কবিতাটা, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে। এখানে কবি বলেছেন যে আকাশে 7টি তারা। কবিতাটিতে জীবনানন্দ বাংলার শান্ত সন্ধ্যার ছবি এঁকেছেন। একসঙ্গে যখন 7টি তারার কথা বলা হয়েছে তখন বুঝতে অসুবিধা হয় না যে কবি সপ্তর্ষি মণ্ডলের কথাই বলেছেন। এখানে 7টি তারা মানে সপ্তর্ষি মণ্ডল। এবারে 7টা তারার নাম দেখো, আমি লিখে দিয়েছি: মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। এটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা। এগুলো তোমরা লিখে নেবে। তারপর দেখো, বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। এটা একটা পাখির নাম, মনিয়া হচ্ছে একটা পাখির নাম। আর এখানে কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, এখানে একটা প্রশ্ন আসবে, আমি আন্ডারলাইন করে দিয়েছি। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে সূর্যাস্তের অভাবে পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে, এখানে বলছে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়া আছে শান্ত অনুগত। তাহলে লাইনটা এখানে কবি বোঝাতে চেয়েছেন যে সূর্যাস্তের অভাবে পাকা কামরাঙা ফলের মতো লাল টুকটুকে মেঘ যখন দিগন্ত রেখায় সাগর জলে ডুবে গেছে মনে হয়, তখন ঢেউয়ের রঙও হয়ে ওঠে লাল। আর বলেছে মৃত মনিয়ার মতো, লাইনটা বলেছে মৃত মনিয়ার মতো। কবির মনে হয় যেন এক মৃত মনিয়া পাখির রক্তে লাল হয়ে উঠেছে জল। তারপর দেখো, বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এটা বলতে কবি বুঝিয়েছেন যে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা হচ্ছে এলোকেশী মেয়ে দেখা দিয়েছে আকাশে। কবির কল্পনায় সেই মেয়েটি আসলে সন্ধ্যাকালীন বাংলার রূপ। আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। এখানে কবি বলেছেন যে কবির মুগ্ধ চোখের সামনে আঁধার ঘনিয়ে সে তার চুলের স্পর্শ অনুভব করায় কবিকে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখি নাই অত। তাহলে এখানে বলতে কবি বুঝাচ্ছেন যে সেই এলোকেশীর চুলের স্পর্শে অজস্র চুলের চুনা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাস। এখানে কবি বুঝিয়েছেন যে সেই এলোকেশী চুলের স্পর্শে হিজল, কাঁঠাল, জামের পাতা ছুঁয়ে নামে রাত্রি। আর রূপসী বাংলার সন্ধ্যার যে মধুর গন্ধ, স্নিগ্ধ হচ্ছে মধুর গন্ধ তা পৃথিবীর আর কোথাও নেই।
এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। তারপরের লাইন দেখো, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ছাপ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের। এখানে কবি বলেছেন যে ধান গাছ, কলমি শাক, হাঁসের ভেজা পালক, স্বরের মৃদু গন্ধ, পুকুরের সোদা গন্ধ, মাছের আঁশটে গন্ধ, কিশোরী মেয়ের চাল ধোয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ, কিশোরের পায়ে দলা সুগন্ধি মুথা ঘাসের গন্ধ আর বটফলের হালকা গন্ধ মিলে মিশে তৈরি করে বাংলার সন্ধ্যার আমেজ। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। এখানে যে লাইনগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, এইগুলো প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্ন আসবে। আমি পরের ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এগুলো সেই জন্য আমরা আন্ডারলাইন করে রেখে দিয়েছি। তাহলে এখানে বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। এখানে কবি বলেছেন যে এই সহজ সরল গ্রাম্য প্রকৃতি আর মানুষের মধ্যেই কবি খুঁজে পান তার রূপসী বাংলাকে, যখন আকাশে 7টি তারা ওঠে। এটাই ছিল এই কবিতাটার বিষয়বস্তু। তোমরা আমার ভয়েস শুনে শুনে বিষয়বস্তুটি বুঝে নেবার চেষ্টা করবে। এখানে দেখো অনুগত মানে দেখো বাধ্য। হ্যাঁ, আর এখানে বলেছে স্বরটা বলেছে তৃণ জাতীয়, তৃণ বা ঘাস। হ্যাঁ, এগুলো তোমরা দেখে নেবে, আমি লিখে দিয়েছি। আমার ভয়েস শুনে শুনে বিষয়বস্তুটি তোমরা বুঝে নেবার চেষ্টা করবে। লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিলাম। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা সুযোগ পায় দেখার, আর একটা লাইক দিতে ভুলবে না। আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম।